সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকের আমি তোমাদের সি প্রোগ্রামিং থেকে একটি প্রোগ্রাম করাবো। আমি এর আগের ক্লাসেও তোমাদের প্রোগ্রাম করিয়েছি একটি। আজকে যদিও এর আগে যে ক্লাস দুটো ক্লাস নিয়েছি প্রোগ্রামিংয়ের উপরে, দুটি ক্লাস কোনোটিই তুমি বাদ দিতে পারবে না। তাহলে প্রথমটি বাদ দিলে দ্বিতীয়টিতে তোমার অনেক কিছু শর্ট থেকে যাবে। এই জন্য প্রথম এবং দ্বিতীয় এই ক্লাস দুটি তোমাকে সুন্দর মতো করতে হবে। এবারে আমরা দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। দেখো, দ্বিতীয় ক্লাসটি আমি কিভাবে নেব সেই প্রশ্নটি আমি লিখে দিচ্ছি। তো প্রথম দিনের ক্লাস আর এই প্রথম ও দ্বিতীয় ক্লাস, এই তৃতীয় ক্লাসে আমরা ওই একই প্রোগ্রাম দেখাবো, কিন্তু একটু ভিন্ন আকৃতিতে আমি দেখাবো। দেখো, সেটি হচ্ছে, মনে করো প্রশ্নটি আমি লিখে দিচ্ছি এখানে। প্রশ্নটি হচ্ছে এ ও বি দুটি সংখ্যার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা। তো এখন দেখো, এই যে প্রশ্নটি আমি দিলাম, এর আগের ক্লাসে আমরা এখানে মান দিয়েছিলাম a = 2, b = 3। a = 2 এবং b = 3, এই যে দুটো মান যখন আমি দিয়েছি, একজন ব্যবহারকারী ওই প্রোগ্রামটি দিয়ে কেবলমাত্র একটি ফলাফল সে পাবে। কিন্তু এখন যে প্রশ্নটি আমি দিয়েছি, এটি দিয়ে যখন আমি প্রোগ্রাম রচনা করতে যাব, তখন এটার থেকে সুফল সব মানুষ পাবে। একজনে বলবে এর মান আমার 5, বি এর মান আমার 6, দাও রেজাল্ট। একজনে বলবে এর মান আমার 6, বি এর মান আমার 8, দাও রেজাল্ট। সবার প্রশ্নের উত্তর দিতে পারবো। এই প্রোগ্রামটি আমরা এখন রচনা করতে যাচ্ছি, সুন্দর করে দেখতে হবে। তো আমরা দেখো, এর আগের ক্লাসে ডিটেইলস বলেছি আমরা, এখন একটু ডিটেইলস একটু বর্ণনা কম দেব। তো আমরা দেখো, এই যে এর আগের ক্লাসে আমরা কমেন্ট লাইন দেখা হয়েছে, আমরা এই কমেন্ট লাইনটিকে আর লিখতে চাই না। কেন? কমেন্ট লাইনটি প্রোগ্রামের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। কমেন্ট লাইনটি কেন ব্যবহার করি? যে একটি প্রোগ্রাম কোন উদ্দেশ্যে রচনা করা হচ্ছে সেটিকে জানানোর জন্য আমরা ওই কমেন্ট লাইনটি লিখে থাকি। সুতরাং আমরা এখন এই কমেন্ট লাইনের পরবর্তীতে আমাদের কি লিখতে হবে সেটি দিয়ে এই প্রোগ্রামটি এখন রচনা করব। দেখো, তাহলে কমেন্ট লাইন ধরে নিতে হবে আছে। তুমি ব্যবহার করলেও করতে পারো, না করলেও করতে, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা দেখো, এই প্রোগ্রামটি যখন রচনা করতে যাব, প্রথম আমরা লিখব #include stadio.h। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, এটিকে বলা হয় প্রিন্সিপাল ফাইল বা প্রধান ফাইল। এই প্রধান ফাইলটি আমাদের প্রথম ঘোষণা করতে হয়। এটিকে আমরা বলেছিলাম লিঙ্ক সেকশন। তাহলে কমেন্ট সেকশন বা ডকুমেন্টেশন সেকশন আমরা বাদ দিয়েছি, আমরা এখন লিঙ্ক সেকশন দিয়ে কার্য শুরু করেছি। এই লিঙ্ক সেকশনের সাথে আরেকটি হেডার ফাইল। এই stadio.h এর অর্থ কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আমি বলেছিলাম যে এই হেডার ফাইলের সাথে তুমি আরেকটি হেডার ফাইল ঘোষণা করবে, যেটাকে আমি জেনারেলি তুলনা করেছিলাম বোঝার সাথে ভাইস প্রিন্সিপাল। এটি যদি প্রিন্সিপাল ফাইল হয়, এর পরের লাইনটি হলো ভাইস প্রিন্সিপাল ফাইল। এই ফাইলটিও আমরা ব্যবহার না করে পারি, কিন্তু এটি দেওয়া ভালো। তাহলে আমরা লিখছি #include conio.h
এইচ। তো স্টেডিও ডট এইচ এর অর্থ কি মনে আছে তোমাদের? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এবারে এই দুটিকে বলেছিলাম আমরা লিঙ্ক সেকশন। কেন লিঙ্ক সেকশন বলেছিলাম? যে স্টেডিও ডট এইচ প্রিন্সিপাল ফাইল, এই প্রিন্সিপাল ফাইলের অধীনে যে ফাইলগুলো থাকে সেগুলো যে ফাইলগুলো এই প্রিন্সিপাল ফাইলের আন্ডারে যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলোর সাথে ওই প্রিন্সিপাল ফাইলের একটি ঘনিষ্ঠ লিঙ্ক আছে বলে এই সেকশনগুলোকে আমরা লিঙ্ক সেকশন নামে অভিহিত করে থাকি। এর পরবর্তীতে হচ্ছে মেইন। এটাকে তুলনা করেছিলাম আমার নিজের সাথে, বলেছিলাম মেইন ফাংশন হচ্ছে প্রধান ফাংশন। যতগুলো ফাংশন আছে এর মধ্যে মেইন হচ্ছে একদম প্রধান ফাংশন। এই ফাংশনের চেয়ে প্রধান আর কেউ নেই, একে ছাড়া প্রোগ্রাম তৈরি হতে পারে না। প্রিন্সিপাল ফাইলকে ছাড়া যেমনি প্রোগ্রাম তৈরি হতে পারে না, মেইন ফাংশনকে ছাড়াও প্রোগ্রাম তৈরি হতে পারে না। এবারে আমরা মেইন ফাংশনের মধ্যে সব কিছু আছে, একটা প্রোগ্রাম তৈরি করতে যা যা লাগবে সব ওর মধ্যে আছে। এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেটটার অর্থ হলো স্টার্ট, আমি প্রোগ্রাম শুরু করেছি। এখন এটা যখন করতে যাব, এই স্টার্ট হলো। এখন আমাদের এই মেইন ফাংশনের অধীনে আমাদের ডিক্লারেটিভ পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট, এই দুটো পার্ট আমাদের আছে। এখন ডিক্লারেটিভ পার্টে আমাদের ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে। কি দেখো, এখন আমি একে প্রশ্ন করেছি যে তোমার কি কোনো মান আছে? তুমি তো ইনপুট, তোমার কি কোনো সরাসরি মান আছে? বলো যে না, আমার কোনো সরাসরি মান নেই, আমি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত, আমার ব্যবহারকারীরা এর মান যে যা দিতে চাইবে সেগুলোই আমি মেনে নেব। তাহলে এবারে প্রশ্ন করছি যে এর মান কি তুমি পূর্ণ সংখ্যা দিতে চাও না ভগ্নাংশযুক্ত সংখ্যা দিতে চাও? তখন সে বলল যে হ্যাঁ, একটা দিলেই হয়। তাহলে যে পূর্ণ সংখ্যা দেবে সে একরকম, যে ভগ্নাংশযুক্ত সংখ্যা দেবে সে আবার একরকম ব্যবহার করবে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে এ ও বি এর মান আমি পূর্ণ সংখ্যা দিতে চাই। আর একটি স্টুডেন্ট বলল না স্যার, আমি চাই ভগ্নাংশযুক্ত সংখ্যা দিতে। যে ছেলেটি পূর্ণ সংখ্যা দেবে সে ব্যবহার করবে ডেটা টাইপ। এই স্টার্টের পরে আমাকে ব্যবহার করতে হবে ডেটা টাইপ। ব্যবহারকারী, তুমি ডেটার ধরনটি কোন ধরনের চাও? তুমি কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? আমরা বলেই নিয়েছি যে আমরা মূলত পূর্ণ সংখ্যা চাই। তাহলে ডেটা টাইপ ঘোষণা করতে হবে INT, ইন্টিজার। এই ইন্টিজার ঘোষণা করার পরে এবারে আমাকে ইনপুট ঘোষণা করতে হবে। এটার মধ্যে কয়টি ইনপুট আছে? দুটি ইনপুট আছে। আমরা দিলাম A, B। এই দুটি ইনপুট আমি ঘোষণা করলাম। ইনপুট ঘোষণা করার পরে আমাকে আউটপুট পেতে হবে। এই ইনপুট দিলেই তো আমরা আউটপুট পাবো। সেই আউটপুটটার তোমার নাম কি? আমি বললাম যেহেতু আমাকে যোগফল নির্ণয় করতে বলছে সেহেতু এর নাম দিলাম আমি সাম। সাম যে কোনো নাম, যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো। সামটা দিয়ে আমরা বুঝি যোগফল, সে কারণে আমরা সাম ইউজ করেছি। এখন এই লাইনটির মধ্যে আর কিছু নেই। এই হলো ইনপুট, এই হলো আউটপুট। এখন আমি একটি সেমিকোলন দেব। সেমিকোলন দিলাম কেন? লাইনটিকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হবে, এর জন্য আমরা সেমিকোলন চিহ্ন দিয়েছি। এখন আমি চাই
যে আমার পর্দাটা সবসময় পরিষ্কার থাকুক। একটা ছেলে বলল, স্যার আমার পরিষ্কার টরিষ্কার করা লাগবে না। যদি তোমার পরিষ্কার না লাগে, পরিষ্কার লাগলে আমাকে সিএলআর এসিআর ব্যবহার করতে হবে, স্ক্রিন ক্লিয়ার। আর যদি তুমি না চাও এটি ব্যবহার না করেও পারো, তাহলে আমি প্রাথমিক পর্যায়ে দিলাম সিএলআর এসসিআর দিয়ে এটাকে ফাংশন ঘোষণা করলাম। আমরা শিখেছি ফাংশন কার্যকারিতা প্রকাশ করতে পারে না, এই জন্য তাকে স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এবারের প্রশ্ন হলো যে আমরা যে এই যে ইনপুট আউটপুট দিয়েছি, এই ইনপুট আউটপুট আমরা এখন কম্পিউটারের কাছে পারমিশন চাই। কম্পিউটার, আমি তোমাকে এই যে ইনপুট এ ও বি এটি তোমাকে আমি দিতে চাই। কম্পিউটারকে বললাম যে আমি এই ইনপুট তোমাকে দিতে চাই। এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য আমাকে যা ব্যবহার করতে হবে সেটি হলো প্রিন্ট এফ। প্রিন্ট এফ, দেখো আগে যে প্রোগ্রাম করেছি সেখানে কিন্তু আমি প্রিন্ট এফ ব্যবহার করি না, স্ক্যান এফ ব্যবহার আমি করিনি। কেন করিনি? প্রিন্ট এফ স্ক্যান এফ ব্যবহার করি নাই আমি। কেন করি নাই? এর মান যদি দেয়া থাকে, বি এর মান যদি দেয়া থাকে, সেখানে প্রিন্ট এফ স্ক্যান এফ আমাদের ব্যবহার করা লাগে না। সুতরাং এখানে যেহেতু এ ও বি এর মান নেই, সেহেতু আমরা এখানে প্রিন্ট এফ দিব। এবারে আমরা সামনে তাকে ফাংশনে রূপান্তর করব আগে। এবারে একটি ডাবল ইনভার্টেড কমা। কেন ডাবল ইনভার্টেড কমা দিলাম? এখানে একটি স্ট্রিং কনস্ট্যান্ট ঘোষণা করতে হবে। যে আমি এখানে লিখে দিলাম যে এন্টার দ্য ভ্যালু অফ। এখন তুমি লিখতে পারো আই ওয়ান্ট টু গিভ ইউ এ ও বি, এও লিখতে পারো। আমরা একটা শুদ্ধ বাংলা দিলাম এন্টার দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখন এই যে দেখো আমি প্রিন্টে এন্টার দ্য ভ্যালু অফ এ ও বি ঘোষণা করেছি। এই যে দুটো ইনপুটকে একসাথে ঘোষণা করেছি, এতে কখনো কখনো কোনো কম্পিউটারে যখন মনে করো তুমি ডেড সি, টার্বো সি ব্যবহার করবে, তখন একসাথে দুটো ইনপুট ঘোষণা করতে গেলে সেক্ষেত্রে দেখা গেছে যে তোমার অনেক সময় রেজাল্টে আমাদের রেজাল্ট দেয় না। সেই জন্য সিঙ্গেল ইনপুট দেওয়াটা আমাদের জন্য ভালো। আমরা দেখাবো পরবর্তীতে। এখন বুঝে নাও যে প্রথম আমি দিতাম এন্টার দ্য ভ্যালু অফ এ, পরবর্তীতে আবার দিতাম প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ বি। এভাবে সিঙ্গেল দিলে পরে কার্যকারিতা সহজে পাওয়া যায়। এবারে আমরা এর সামনে একটি সমান চিহ্ন দেব। কেন? তোমার অধিকার আছে দুই ধরনের। তুমি এটার সামনে এরকম সমান চিহ্ন দিতে পারো, ক্লোন চিহ্ন দিতে পারো, আবার না দিয়েও পারো। কিন্তু সমান চিহ্ন দিলে হয় কি, এটার সামনে দুটো ইনপুট আমাকে প্রদান করতে হবে, সেই ইনপুটটা সমানের সামনে আমাদের দিলে পরে আমাদের সুন্দর দেখায়। এবারে এই যে ইনভার্টেড কমা তুমি দিয়েছো, এখানেও তোমাকে একটি ইনভার্টেড কমা দিতে হবে। দেখো কি করেছো, এ এন্ড বি এর পরে সমান চিহ্ন দিয়ে তুমি ইনভার্টেড কমা দিয়েছো। এখন তুমি ফাংশন কমপ্লিট করে দাও। এটা এই কমপ্লিট ব্র্যাকেট দিয়ে এই লাইনটিকে আমাদের স্টেটমেন্টে রূপান্তর করতে হবে। এবারে এই আমি পারমিশন দিচ্ছি যে আমি তোমাকে এ ও বি এই দুটো ইনপুট আমি প্রদান করতে চাই। গেল। এখন আমি এই পারমিশন যেই আমি পেয়েছি যে ইনপুট প্রদান করতে চাই, তখন আমি ইনপুট দেব। এই ইনপুট দেওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হবে স্ক্যান এফ। এই যে স্ক্যান এফ দেব, এই স্ক্যান এফ দিয়ে এটার সামনে এরকম ব্র্যাকেট দিতে হবে, এটার সামনে ব্র্যাকেট দিয়ে আবার ইনভার্টেড কমা দিতে হবে। যেহেতু ফাংশনের মধ্যে এই ধরনের আমাদের স্ট্রিং কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে। এখন এখানে আমি যে এই যে এ ইনপুটটা আমি দেব, এই এ ইনপুট যখনই আমি দিতে যাব,
সি প্রোগ্রামিং এর একটি দোষ হলো যে ইনপুট প্রদান করলে পরে সে মেমোরিতে অনেকখানি জায়গা দখল করে। এই অনেকখানি জায়গা যাতে দখল না করে সে কারণে তাকে এখন একটু কারুকার্য করবো। তার জন্য কি করব, আমরা এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দেব। এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে এর জন্য লিখছি, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আমরা লিখব এই যে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। এখন তোমাকে দেখতে হবে এইখানে তুমি কি ডেটা টাইপ ইউজ করছো। ইন্টিজার ডেটা টাইপ ইউজ করেছি। ইন্টিজার ডেটা টাইপ ইউজ করলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে একটি ডি। তাই কি হচ্ছে যে আমি যখন ইনপুট প্রদান করতে যাব তখন মেমোরিতে অনেকখানি জায়গা দখল করবে। যাতে অনেকখানি জায়গা দখল না করে তার জন্য আমরা দেব পার্সেন্টেজ অফ ডি। ডির অর্থ হলো ডেসিমেল। কেন দিলাম? এই ইন্টিজার শব্দটির জন্য। তুমি দুটো ইনপুট একসাথে দিচ্ছ, তুমি যদি একটা ইনপুট দিতা তাহলে আমার হয়ে গেছে, কিন্তু দুটো যেহেতু এখানে এক ঘর ফাঁকা দিয়ে আবার লেখো পার্সেন্টেজ অফ ডি। এটি হলো এর জন্য, এটি হলো ডি এর জন্য। মনে রাখতে হবে এই দুটো ডি যে আমি লিখেছি এদের মাঝে কোনো কমা চিহ্ন দেওয়া যাবে না। এখন তুমি এই ইনভার্টেড কমা কমপ্লিট করে ফেলো। ইনভার্টেড কমা কমপ্লিট করার পর এবারে এর বাইরে তুমি একটি কমা চিহ্ন দাও। একদম সঠিকভাবে তোমার মনে রাখতে হবে। ইনভার্টেড কমা কমপ্লিট করে আমরা এই কমা দিলাম। এখন আমরা এই তাকে আমি আগে ঠিক করলাম যে তোমার মেমোরিতে বেশি জায়গা দখল করবে না এর কারণে। এর পরেও কম্পিউটার কিন্তু সুস্থ নেই। সে বলছে যে তুমি যখন এই এ এবং বি প্রদান করতে যাবে তখন যত শর্তই তুমি এখানে ধরে রেখেছো যে মেমোরিতে কম জায়গা দখল করবে, যদি মেমোরিতে বেশি জায়গা দখল করে বসে সে কারণে এর সাথে আরেকটি সিম্বল ব্যবহার করতে হবে। সেটিকে আমরা এই যে আমরা এন্ড চিহ্ন আছে এ এন্ড বি লেখো, এটিকে সি প্রোগ্রামিং এর ভাষায় আমরা এটাকে স্পেসিফায়ার বা অ্যাম্বারসন বলে থাকি। এই অ্যাম্বারসন অফ এ দেব এখানে। এখন আরেকটি কমা দিতে হবে, দিয়ে এই বি এর জন্য লিখতে হবে অ্যাম্বারসন অফ বি। তাহলে কি হচ্ছে যে এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে এই আমরা ইনপুটটাকে প্রদান করে দিলাম। এই তোমার দুটো ইনপুট চলে গেছে ভিতরে। ব্র্যাকেট কমপ্লিট করে দাও, সেমিকোলন দাও। এটা দেওয়ার পরে এখন এই ইনপুট যেহেতু তুমি দিয়ে দিছো, এখন সে বলবে যে তুমি তো আমার ইনপুট আমার ভিতরে চলে গেছে, এখন এটি দিয়ে আমি কি করব? তখন আমি বলবো যে হ্যাঁ, আমি এখন তোমাকে একটি সূত্র দেব, ওই সূত্রের মাধ্যমেই তুমি ওই ইনপুটগুলোকে তোমার কাজে লাগাবে। এখন সে সূত্র চাচ্ছে, সেই সূত্রের জন্য আমরা করব কি, দুটো সংখ্যার যোগ যেহেতু তুমি এখানে ব্যবহার করেছো সাম, তোমাকে আউটপুট পাওয়ার জন্য এখানে লিখতে হবে সাম। এখানে যে শব্দ তুমি লিখেছো, যে বানান লিখেছো, এখানে ওই বানানেই তোমাকে লিখতে হবে। সাম ইকুয়াল টু আমরা লিখব a প্লাস বি। এবার একটি সেমিকোলন, প্রতিটি লাইনের শেষে আমাকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টে তাকে রূপান্তর করতে হবে। যে আমি সূত্র দিচ্ছি এই সে আনন্দে আটকানা যে সে হ্যাঁ যোগফল এখন তৈরি করে ফেলবে। তাহলে তোমাকে আমি ইনপুট দিলাম, তোমাকে আমি সূত্র দিলাম, তুমি আমাকে এখন ফল দাও, এখন আমি তার কাছে ফল চাই। এই ফলের জন্য আমাদের যে ফলটাকে আউটপুট, এই আউটপুট পেতে হলে আমাকে ব্যবহার করতে হবে প্রিন্টেড। একজন স্টুডেন্ট বলল স্যার তাহলে এই প্রিন্টেডটা কি? স্ক্যানএফের পূর্বে যে প্রিন্টেডটা বসবে এটি দিয়ে ইনপুটের ঘোষণাটা আমাদের হবে। শুধু ইনপুট যে আমি দিচ্ছি এই ঘোষণাটা যে আমি তোমাকে আই ওয়ান্ট টু গিভ ইউ এ ও বি, এই পারমিশনটা আমার তৈরি হওয়ার জন্য এখানে প্রিন্টেড ব্যবহার
করতে হবে। স্ক্যানএফের পূর্বের প্রিন্টএফ হচ্ছে শুধুমাত্র এই কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ তুমি যখন কম্পিউটারের কাছে ফল চাইবে যে এখন আমি তৈরি করেছি প্রোগ্রাম, তুমি আমাকে ফল দাও, যেই ফল চাইবে তখন এই লাইনটি তোমার সবার উপরে সে শো করবে যে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। এখানে যা লেখা থাকবে তাই সে কম্পিউটার প্রথম মনিটরে শো করবে। এখন দেখো প্রিন্টএফ দিয়ে এই স্ক্যানএফের পরের প্রিন্টএফটা যেটা সেটি হলো আউটপুট। এখন এই আউটপুট পাওয়ার জন্য এখন আবার সেই ইনভার্টেড কমা দেব। এখন আমি বলবো প্লিজ, আমরা স্যার এটা প্লিজ প্লিজ ভালো লাগে না, তুমি বাদও দিতে পারো, কিছু না লিখলে হবে, গিভ মি রেজাল্ট, আমাকে রেজাল্ট দাও। এখন প্লিজ গিভ মি রেজাল্ট, আমাকে তুমি রেজাল্ট দাও। এটার পরে আমি একটি সমান চিহ্ন দিলাম। কি রেজাল্ট আমি চাচ্ছি, যে আমার এই সাম দাও, যে সাম আমি করেছি এই সামের রেজাল্টটা দাও। তখন বলছে যে তুমি যে রেজাল্ট চাচ্ছ তার জন্য তুমি যদি রেজাল্ট চাওয়ার সময় তুমি কোনভাবে চাচ্ছ, যে আমি চাচ্ছি, আমি ঘোষণা করে আসছি ইন্টিজার, সে কারণে আমাকে এই জায়গায় পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হবে। এখন এখানে ইনভার্টেড কমা আমরা দেব, একটি আমরা কমা দেব। দেখো এই ইনভার্টেড কমা কমপ্লিট হয়ে গেল, এরপরে একটি কমা। এই জায়গাটি হলো মেইন জায়গা, এখানে তোমাকে কি দিতে হবে, এখানে তুমি যা এখানে রেজাল্টের জন্য যা লিখেছো, সাম মাম টাম যা লিখেছো এই জায়গাটায় তাই তোমাকে লিখতে হবে। এই যে সাম লিখেছি, এবার ব্র্যাকেট কমপ্লিট, এই সেমিকোলন। এখন আর আমার ফল পেয়ে গেছি, এখন আমি প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। এই প্রোগ্রাম শেষ করার জন্য আমাকে গেস ব্যবহার করতে হবে। গেস, এই গেস দিয়ে প্রোগ্রামের কার্য যে আমি শেষ করতে যাচ্ছি সেই সিগন্যালটি এই গেস ব্যবহার করে দিচ্ছি। কেন আমি বুঝাচ্ছি, এবারে আমরা প্রোগ্রাম শেষ করব। দেখো আমরা দুটো জিনিস ব্যবহার করেছি, সিএলআর এসসিআর আর গেস। এই দুইজন কার আন্ডারে থাকে, conio.h এর আন্ডারে থাকে। তো তুমি যদি এখানে conio.h ব্যবহার করো তাহলে তোমাকে সিএলআর এসসিআর গেস দুটো ব্যবহার করতে হবে। কিন্তু তুমি সিএলআর এসসিআর এটি ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু গেস তোমাকে ব্যবহার করতেই হবে, মনে রাখতে হবে। যদি এটা ব্যবহার করো তাহলে এটা না ব্যবহার করলে হবে, এটা তোমাকে ব্যবহার করতেই হবে। কিন্তু তুমি যদি এটি ব্যবহার করো তাহলে তো তোমাকে ব্যবহার করতে হবে, আর যদি না করো তাহলে এটাও তুমি ব্যবহার করতে পারবে না, এটাও তুমি ব্যবহার করতে পারবে না। এই দুটো লাইন তোমাকে বাদ দিতে হবে। এভাবে আমরা এই প্রোগ্রামটি যখন কম্পিউটারে আমরা রান করব, আমার দ্বিতীয় ক্লাসে এই রান প্রক্রিয়া আমি দেখিয়েছি। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এরপরে এটাকে একটি নামে সেভ করতে হবে। সেই নামটি মনে করো কোন নামে সেভ করবা, মনে করো এরকম পাপ্পা.cpp দিতে হবে। এটাকে ওখানে দিয়েছো ও চতুর্থ অধ্যায় papppa.html, এখানে দিতে হবে papppa.cpp। যদি তুমি সংরক্ষণ করো তাহলে তোমার কম্পিউটারে থাকবে, আর যদি সংরক্ষণ নাও করো তাহলেও তোমার সমস্যা নেই। এরপরে সংরক্ষণ করো আর না করো, যখন তুমি চাও যে কম্পিউটার আমি এই যে প্রোগ্রামটি তৈরি করেছি এই প্রোগ্রামটি থেকে তুমি আমাকে ফলাফল দাও, তাহলে তোমাকে করতে হবে ডিবাগ। আমাদের দেখবা যে আমি তোমাদের সব প্রোগ্রামগুলো করাচ্ছি আমাদের বোল্ড এন্ড সি দিয়ে। এই বোল্ড এন্ড সি দিয়ে আমাদের দেখতে পাবা ডিবাগ লেখা আছে। এই ডিবাগের উপরে ক্লিক করার পরে একটি পুল ডাউন মেনু ভাবে আমাদের দেখাবে, সেখানে দেওয়া আছে রান। এই রানের উপরে ক্লিক দিলে পরে যদি প্রোগ্রামের ভিতরে কোনো সমস্যা না থাকে তাহলে ওই প্রোগ্রামটি কম্পিউটার আমাদের ফলাফল দিয়ে দেবে। বলে রাখি, আমরা যেহেতু দুটো ইনপুটকে একসাথে ঘোষণা দিছি, যদি দেখো যে তোমার প্রোগ্রাম রান করছে না তাহলে তুমি করবা কি,
যে কাজটি তোমাকে করতে হবে তখন এই প্রক্রিয়াটি বাদ দিয়ে তুমি লিখবা প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ a ব্র্যাকেট দিয়ে ক্লোন সমান সমান ইনভার্টেড কমা দিয়ে ক্লোন। আবার স্ক্যানএফ পার্সেন্টেজ অফ d এটা লিখবা ইনভার্টেড কমা দিয়ে পার্সেন্টেজ অফ d দিয়ে এটা লিখবা না ভার্সন অফ a ব্র্যাকেট দিয়ে আবার পরবর্তী লাইনে লিখবা প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ b আবার সমান দিয়ে এভাবে দিয়ে এইভাবে আর স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ অফ b একটা দেবা দিয়ে কমপ্লিট করে কমা দিয়ে ভার্সন অফ b। তাহলে আর তোমার প্রোগ্রাম কখনোই সমস্যার সৃষ্টি করবে না। সকলকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।